হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ ওয়াইএসজিসি। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা অলরেডি অ্যাডমিশন নোটিস পেয়েছেন, প্লাস হচ্ছে এক কথায় বলতে গেলে সেপ্টেম্বর ইনটেকে যারা ফ্লাই করছেন, ওকে, তাদের জন্য হচ্ছে এই মূলত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এখানে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু মিলিয়ে ওখানে প্রিডিপ্রেচার, ওখানে যাওয়ার পর কি করবেন না করবেন সব কিছু নিয়েই মূলত আজকের এই ভিডিওটাতে আমি আদ্যপান্ত একদম আপনাদের জন্য পোস্টম্যাডাম করে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। সো ফার্স্ট অফ অল, দ্য ক্লাস অফ 2026, কংগ্রেচুলেশনস যারা অলরেডি অ্যাডমিশন নোটিস পেয়েছেন বা ভিসা পেয়েছেন বা আপনার ব্যাগেজ বোঝানোর সময় চলে আসছে, তাদের জন্য ইউ আর হ্যাভিং অ্যান এনজয়িং টাইম ইন বাংলাদেশ রাইট নাও। যারা বাংলাদেশে অবস্থান করছেন, খুব কম সময় আপনাদের হাতে আছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে থেকে আপনাদের ফ্লাইং শুরু হবে, ওকে, এন্ড অফ দ্য অগাস্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, আমি এখানে আসলে মূলত এটা একটা চেকলিস্ট। আমি অলরেডি একটা, আপনারা জানেন, এই যে কন্টেন্ট আমি বলে রাখি, এখানে যতগুলো বিষয় পয়েন্ট আউট করবো সেগুলোর উপর আমাদের একটা গাইড বুক আছে। আপনারা যদি এটা পেতে চান, কমেন্টে টাইপ করেন চেকলিস্ট, ওকে। চেকলিস্ট কমেন্টটা করলে আপনার হাতে, আপনার কাছে অটোমেটিকলি ইনবক্সে আমাদের এই গাইড বুকটা চলে যাবে, ওকে। তো আসি এবার মেইন পয়েন্টে, কোন দিকে চাপবো, ওকে। প্রথমত আমি এখানে একটা ডিসক্লাইমার দিছি। মূলত ডিসক্লাইমারের বিষয়টা হচ্ছে এটাই, আমি যেসব বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমরা হায়ার এডুকেশনের জন্য চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছি, ওকে। তো এখানে যে বিষয়টা হয়ে যায়, এটা শুধুমাত্র আপনি একটা দেশে পড়তে যাচ্ছেন সেটা না, এখানে অনেক কিছু সাথে নিয়ে আপনি যাচ্ছেন। কী নিয়ে যাচ্ছেন? অ্যাডমিশন নোটিস, প্রি অ্যাডমিশন নোটিস, কাপড় চোপড়, লাগেজ, এসব বিষয় মোটেও না। এমন এক কিছু জিনিস যেগুলো হচ্ছে প্যাকেজিং করতে হয় না, যেগুলো আপনার সাথেই যায়, সেরকম কয়েকটা জিনিস আপনার সাথে যাবে, যেগুলো আপনি কাপড় নিয়ে যান না যান। সো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আগে কথা বলি। ফর এক্সাম্পল, আপনি যেটা নিয়ে যাচ্ছেন সেটা একটা কালচার, ওকে, নিজের কালচার, ওকে। সো আপনি একটা নতুন সিস্টেমে এন্টার করতেছেন। আপনি এতদিন একটা সিস্টেমে ছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সিস্টেমে, কিন্তু ওখানে গিয়ে পিপল রিপাবলিক অফ চায়না। সো রিমেম্বার ইট। সো এই জিনিসটা কিন্তু আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। এখানে এক দেশের গালি, অন্য দেশের বুলি। সো একটা কথা আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এটা সত্য। সো আপনাকে এটা বুঝতে হবে। প্রথম সময় আপনাকে অনেক কিছুর সাথে আনফ্যামিলিয়ার থাকবেন। সো যেহেতু আপনি নতুন একটা দেশে যাচ্ছেন, নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছেন, অনেক ধরনের ফিলিংস আপনার হবে। সো এই জিনিসগুলো যাতে আপনার এই নতুন অভিজ্ঞতা, নতুন সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থার এই সব কিছুর সাথে আপনার সাথে কিছুটা হচ্ছে আপনি কনফিউশন, একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন, ওকে। কারণ হঠাৎ করে চেঞ্জটা যে আসে, তো আমরা সাধারণত হচ্ছে যে, আপনার একটা ছোট বিষয় বলি, আমরা মাঝে মধ্যে হচ্ছে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার শরীরের একটাই কারণ, এটা একটা রিয়াকশন, ওকে। সো এটা কোনো কিছু একটা দেখছে বা কোনো কিছু একটা ঘটছে, সেটার উপর দিয়ে এটা হয়। সো দুশ্চিন্তা জিনিসটাও এমন, কোনো কিছু একটা অকারেন্সের কারণে আপনার এটা আসবে ওখানে যাওয়ার পর। সো যাদের আসবে তাদের জন্য হচ্ছে এখানে মূলত আমি কিছু বিষয়ে কথা বলবো পরবর্তীতে, এটা আসা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সো এখানে সবচেয়ে এই সম্পূর্ণ চেকলিস্টটা, এই গাইডবুকটা আমরা চেষ্টা করছি হচ্ছে যারা অভিজ্ঞ, আমরা নিজেদের অভিজ্ঞতা, অন্য প্রত্যেকের অভিজ্ঞতাকে একীভূত করে, যাতে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য খুব ইজি হয়ে যায়। যাদের জন্য ফার্স্ট টাইম আপনারা এটা ফিল করতেছেন, ফেস করবেন, তাদের জন্য যাতে ইজি হয়, সেই মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য, অবজেক্টিভ থাকতেছে এই চেকলিস্টের। সো গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, ওকে। আমরা এখানে কী কী কাভার করবো? ফার্স্ট অফ অল, আমি যদি এদিক থেকে বলতে চাই, আর্জেন্ট ডকুমেন্টসগুলো কী কী আপনার, তারপর হচ্ছে ক্লদিং এবং পার্সোনাল আইটেমস কী কী নেবেন, মেডিসিন, ফার্স্ট এড, আপনার লাগেজ এবং কাস্টমসের বিষয়গুলো। তারপর এদিকে হচ্ছে মানি, ব্যাংকিং, ফুড, খাবার, আমাদের দেশে তো মশলা একটা বিষয় আছে, সো এটা। দেন এসেনশিয়াল অ্যাপ্লিকেশন যেগুলো, এবং হচ্ছে স্পেশাল গাইডেন্স, যেটা হচ্ছে একদম লাস্ট পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করবো, ওকে। এবং যাচ্ছি হচ্ছে নেক্সট স্লাইড। আমাদের এখন প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টসগুলো গোছানো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে। আপনি যদি মিস করে একটা ডকুমেন্ট এখানে ফেলে যান, এটা কিন্তু বাংলাদেশ থেকে কারো না কারোর মাধ্যমে আবার অনেক হ্যাসেল করে। আপনি আসলে ওখানে গিয়ে ফার্স্ট টাইম যখন আপনি ওখানে যাবেন, আপনার সব কিছু তখন ইনবিল্ড থাকবে না। ফর এক্সাম্পল, একজন পুরাতন 1 বছর যাবত স্টে করে স্টুডেন্টের নেটওয়ার্ক অনেক স্ট্রং ওখানে, সে তার কোনো কিছু ডকুমেন্ট মিসিং হলে সে কারো মাধ্যমে এটা নিয়ে আসতো, কিন্তু আপনার তখন না থাকবে সিম, না থাকবে আপনার কানেকশন, ওয়েল কানেক্টেড অ্যাপ্লিকেশন, সব কিছু মিলিয়ে, ওকে। সো বি কেয়ারফুল হিয়ার। এই যাওয়ার আগে এই চেকলিস্টটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত ডকুমেন্টের কাছে আপনার সেটা হচ্ছে একটা পাসপোর্ট, ওকে।
অনেকের পাসপোর্ট একটা, অনেকের পাসপোর্ট দুইটা, যাই হোক দুইটাকে মার্চ করে একসাথে নিয়ে যাবেন, আপডেটেড পাসপোর্ট, পুরাতন যাবতীয় ডকুমেন্ট, এবং আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে চেষ্টা করবেন 1 বছর। কারণ হচ্ছে যদি 6 মাসেরও হয়, অনেক ক্ষেত্রে 6 মাস দিয়ে তো আপনার ভিসা লেগে যায়, কিন্তু এটার জন্য আপনার বেইজিং যেতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ যেটা আছে দূতাবাস বাংলাদেশে, সেটা কিন্তু বেইজিংয়ে, আপনার ওখানে গিয়ে কিন্তু পাসপোর্টের কাজগুলো করতে সো হ্যাসেল এবং খরচ সাপেক্ষ বিষয়। সো এটার জন্য একটা ব্যাপার, আপনি চেষ্টা করবেন যে দেশের পাসপোর্টটা আপডেট করে নেওয়ার জন্য, যদিও এখন আর সময় তেমন একটা নেই, তবে যার নেই তারা এখন করে নিতে পারেন এই মুহূর্তে। তারপর হচ্ছে আপনার X1 বা X2 ভিসা, যেহেতু আপনি স্টুডেন্ট হিসেবেই যাচ্ছেন, ডেফিনেটলি হচ্ছে এখানে আপনার X1 X2 ভিসাটা সেটা পাসপোর্টের সাথেই থাকবে, সেটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। JW202201 এর ফর্মটা, একটা JW ফর্ম যেটা আপনি সাবমিশন করে ভিসা নিয়েছেন, সেই ফর্মটা আপনার সাথে রাখবেন। অ্যাডমিশন লেটার, ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে আমি একটা কথা বলি, অ্যাডমিশন লেটারটা প্রিন্টেড রাখবেন। এটা এখন একটা সময় হচ্ছে হার্ড কপিটা বাংলাদেশে আসতো, এখন আর প্রয়োজন হয় না। এটা সফট কপিটা, যেটা আপনার কাছে PDF ভার্সন আছে, সেটা প্রিন্ট করে রাখলেই হচ্ছে। এরপর হচ্ছে মেডিকেল রিপোর্ট, ওকে, এরপর হচ্ছে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে মেডিকেল রিপোর্ট যেটা আপনি এখানে করিয়েছেন, সেটা ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা আপনি সাথে রাখবেন। এখানের সাথে আপনি এসেনশিয়াল যেগুলো মেডিকেল রিপোর্ট আপনাকে দেয়, একটা ফর্মটা ফিল আপ করার সময় অনেকগুলো টেস্ট দিয়ে থাকে, সেই টেস্ট রিপোর্ট আপনি সাথে রাখবেন। তারপর হচ্ছে আপনার ছবি, ওকে, ছবি দুই ধরনের, একটা হচ্ছে আমরা দেশে যেটা সাইজ ইউজ করি সেটা পাসপোর্ট সাইজ, আবার এখানে একটা ওদের নিজস্ব সাইজ আছে, সেটা অ্যাটলিস্ট আমি এখানে 10 পিস মেনশন করেছি, যত পারেন একটা 16-20 পিসের মতো নিয়ে রাখতে পারেন, এবং ভালো ল্যাব প্রিন্ট নেবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। কারণ হচ্ছে ওখানে একটু এক্সপেন্সিভ, আপনি এখান থেকে করে গেলে জিনিসটা নিয়ে আবার ফটো তোলার হ্যাসেলগুলো কোনো কিছু নিতে হচ্ছে না। এটা হ্যাসেল বলতে কেন বলি, আপনি যখন ওখানে 1 বছর 2 বছরের একজন স্টুডেন্ট হয়ে যাবেন, তখন আপনার জন্য কোনো কিছু হ্যাসেল না, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে কোনো কিছু একটা ছোটো জিনিস অতিরিক্ত করতেও আপনার কষ্ট হবে ওখানে, মানে এটা আপনার জন্য জিনিসটা ইজি মনে হবে না, মানে লাইক আপনাকে মানে অলওয়েজ একটা ফোর্স ফিল করবেন। সো যাতে এই কমফোর্টনেসটা আপনার জন্য থাকে, সেটাই আপনার জন্য এই বিষয়গুলো আপনাকে বলতেছি। মানে আই মিন এই বিষয়টা এমন না যে আপনি ছবিটা না নিয়ে গেলে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, বিষয়টা তেমন না, তবে নিয়ে গেলে আপনি একটা ভালো আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। IELTS TOEFL সার্টিফিকেশন, ডুওলিঙ্গো সার্টিফিকেশন যাই আছে, সেই জিনিসগুলো যদি আপনার থাকে সেটা নিয়ে যাবেন। ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস, গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যখন অ্যাডমিশন নোটিশে যদিও এটা লেখা থাকে, চেষ্টা করবেন, অনেক ক্ষেত্রে এমন হইতে পারে আপনার ব্যাটারি ড্যামেজ, ফোন অফ হয়ে গেছে, আপনার সেই ক্ষেত্রে আপনি পেপার এবং পেনটাকে ইউজ করেন। আপনি আপনার ভার্সিটির নেম, অ্যাড্রেস বা আপনার যাই কিছুই থাক না কোনো গুরুত্বপূর্ণ এমন থাকতে পারে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি এখন ইয়ার প্ল্যান করার পর যদি আপনাকে কেউ রিসিভ করতে না আসে, আপনি একটা দিদি বা একটা ট্যাক্সি কল করে বা কারোর হেল্প নিয়ে আপনি এটা চাইনিজে বা ইংলিশের করে রাখলে, এখান থেকেই ওনারা আপনাকে জিনিসটা গাইড করতে পারবে খুব ইজিলি। তারপর হচ্ছে নোটবুক অ্যান্ড পেন্স, আপনার অবশ্যই আপনার লাগেজের সাথে, হ্যান্ড লাগেজের সাথে নোটবুক এবং কলমটা রাখবেন অবশ্যই, কারণ কখন কি হয় কোনো বিষয় নেই, বাট আপনাকে এটা সেফ জোন থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে দিবে। প্রিন্টেড ইয়ার টিকিট সাধারণত আসলে পাসপোর্ট নাম্বার দিয়ে ওখানে ট্র্যাক করতে পারে, তারপরেও আপনার যদি চান আপনার প্রিন্টেড ইয়ার টিকিটটা রাখতে পারেন। এতক্ষণ আলোচনা করছিলাম ডকুমেন্টস নিয়ে, এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্যাশ এবং কার্ড, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যারা হচ্ছে কারেন্সি, কারণ আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন সেখানে টাকা লাগতেছে, সো এটা আর বাংলাদেশি টাকা তো বাংলাদেশ এয়ারপোর্ট মানে বাংলাদেশ ত্যাগ করার পর থেকে আপনার বাংলাদেশি টাকা ওখানে আর কাজ করবে না। সো ডেফিনেটলি আপনার এখানে আপনার কার্ড এবং ক্যাশ জিনিসটা, RMB বা চাইনিজ যে কারেন্সিটা, সেটা অনেক বেশি কাজে দিবে, এবং USD, এই দুইটা জিনিস। সো আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে কারেন্সির ক্ষেত্রে অ্যাটলিস্ট 1000 থেকে 2000 RMB হাতে ক্যাশ রাখার জন্য। এগুলো বাংলাদেশ থেকেও আপনি কনভার্ট করতে পারেন, এয়ারপোর্ট থেকেও নিতে পারেন, বা ওখানে গিয়েও আপনার কাছে যদি ডলার থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন। তবে এয়ারপোর্টে এটা মোটামুটি ভালো রেট পাওয়া যায় আপনার হাতে যদি সময় থাকে। আর যদি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতে চান, ডেফিনেটলি আপনার সিডি বা কোথাও না কোথাও যারা এগুলো এক্সচেঞ্জ করে সেখান থেকে আপনি করতে পারেন। তারপর হচ্ছে ন্যাশনাল ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ডের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটি আমি বলে দিচ্ছি বিষয়গুলো আপনার। ফার্স্ট অফ অল হচ্ছে কয়েকটা ব্যাংকের কার্ড এখন ভালো রেট দিচ্ছে, একটা রিসেন্টলি UCB ভালো রেট দিচ্ছে, আপনি তাছাড়াও EBL আছে, আপনার IFIC আছে, এই ধরনের ব্যাঙ্কগুলো থেকে আপনি কার্ডটা, স্টুডেন্ট কার্ড যেটা আছে সেটা করে নেবেন। এবং আপনার ডেফিনেটলি কার্ড করলে হবে না, কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে। দুইটা বিষয় আছে, আপনি একটা কার্ড করে নিয়ে আসলেন, কিন্তু আপনি ইন্টারন্যাশনালি যাওয়ার পর এটা কিন্তু অ্যাক্টিভেট থাকতে হবে। বাংলাদেশে অ্যাক্টিভ থাকতেছে, কিন্তু ওখানে গিয়ে না অ্যাক্টিভেট নাও হতে পারে, তাই ইন্টারন্যাশনাল গেটওয়েটা অ্যাক্টিভ করতে হবে। প্লাস হচ্ছে আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করাইতে হবে। ডলার এন্ডোর্সমেন্টের বিষয়টা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে আপনি পাসপোর্টে যখন আপনার
ব্যক্তিগত, যেহেতু এই কার্ডটা আপনার নামে, তাহলে আপনি কত ডলার ইউজ করবেন বছরে সেটার একটা লিমিট আছে গভর্নমেন্টের। তো ওকে, আপনি $12,000 পর্যন্ত আসলে ইয়ারলি লিমিট থাকে। আপনি সাধারণত চাইলে 10,000 পর্যন্ত নিতে পারেন। আপনার এনাফ $10,000 আপনার আসলে অ্যাকচুয়ালি খরচ হবে না। এই লিমিটটা নিয়ে আপনি 1 বছর পর কিন্তু আবার এনরোলমেন্টটা রিনিউ করাতে হয়, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা। আপনি আবার এটা যদি আপনি পরবর্তী বছর কিন্তু কার্ডটাতে ডলার এক্সচেঞ্জ করার জন্য ডেফিনেটলি আপনাকে দেশে এসে এনরোলমেন্টটা আবার আপনাকে রিনিউ করাতে হবে, দেন আপনি ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। তাহলে কার্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আবারও বলছি, কার্ড অ্যাক্টিভেট করা, এবং হচ্ছে আপনি বিশেষ করে যেগুলো রেট উইনিং আছে, আপনি যদি বিশেষ করে ইউসিবি ভালো রেট দিচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, তো সেক্ষেত্রে আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট হয়, যেকোনো একটা ইন্টারন্যাশনাল কার্ড ডেবিট অবশ্যই হচ্ছে ডুয়েল কারেন্সি করতে হবে, সেটা একটা বিষয়। সেই কার্ডটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। তারপর বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড সুইফট কোড রিটার্ন ডাউন, বাংলাদেশে এটা আসলে রাইট ডাউন করে রাখতে পারেন, নাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এটা আহামরি তেমন কোনো কাজে আসবে না, তবে রাখলে আপনার যে কোনো ক্ষেত্রে ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে। উইচ্যাট অ্যান্ড আলিপে ইনস্টলড অ্যাক্টিভ ইন চায়না। আচ্ছা, এটা এখানে শুধুমাত্র আপনি অ্যাজ এ প্রথমবার গেছেন সেই বিষয়ের জন্য তো বটেও, দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্য এই জিনিসগুলো লাগে। সুইফট কোড আপনি যখন আসলে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করবেন, সেক্ষেত্রে আপনার কোডগুলো থাকলে ইজিলি আপনার ব্যাংকের টাকা, এতগুলো ইনফরমেশন ফিল আপ করতে হয় না, খুব ইজিলি এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয় ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। উইচ্যাট এবং আলিপে অ্যাক্টিভেশন। আচ্ছা, উইচ্যাট এবং আলিপে অ্যাক্টিভেশনের ব্যাপারটা হচ্ছে, মানে আমরা অনেকে মনে করি উইচ্যাট আমি বাংলাদেশ থেকে তো ওপেন করছি, এটাকে আবার কীভাবে অ্যাক্টিভ করবো। বিষয়টা হচ্ছে উইচ্যাটে কিন্তু একটা পেমেন্ট সিস্টেম আছে, ওকে। সো সেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন যখন আপনার চায়নাতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে। আপনার বাংলাদেশে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, কিন্তু চায়নাতে গিয়েও আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। এটা আপনি করতে পারবেন হচ্ছে আপনার যখন ভিসা আসবে। ভিসা বলতে এই ভিসা দিয়ে না, X1 ভিসা না, আপনার একটা রেসিডেন্ট পারমিট প্রদান করা হবে, যেটা 6 মাস বা 1 বছরের জন্য। ওইটার উপর বেস করে কিন্তু আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। সো এটা সাধারণত একটু সময় লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে, আনটিল দ্যাট আপনাকে ক্যাশ ইউজ করতে হয়। সো এক্ষেত্রে আপনি আলিপে এবং উইচ্যাট অ্যাক্টিভ করতে একটু সময়ের প্রয়োজন আছে। এটা অনেক ক্ষেত্রে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে সব কিছু মিলিয়ে। এখন এগুলো অ্যাক্টিভেটেড বিষয়টা আসতেছে একদম পরের দিকে, এর আগ পর্যন্ত আপনাকে ক্যাশ ইউজ করতে হবে, বা আপনাকে সিনিয়র ভাইয়া বা আপু যারা আছে তাদের থেকে একটু হেল্প নিতে হবে। তারপর হচ্ছে $50-100 কেপ্ট ইন এমার্জেন্সি, যে কোনো সময়ের জন্য। অনেক ক্ষেত্রে হচ্ছে কারেন্সি, এয়ারপোর্টের ক্ষেত্রে আপনি চাইনিজ বা এমন একটা সিচুয়েশন আসবে যেখানে আপনি আরএমবি ইউজ করতে পারতেছেন না, বা আপনি আপনার কাছে নাই, তো সেক্ষেত্রে যে কোনো বিষয়ের জন্য অ্যাকচুয়ালি কিছু ডলার হাতে রাখবেন, $100-200। এগুলো যখন আপনি মোটামুটি 2-4 মাস হয়ে যাবে, এরপর আপনি চাইলে পরবর্তীতে আপনি ডলার টু ইউয়ানে কনভার্ট করে নিতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আমি কারেন্সি নিয়ে আমাদের আর তেমন কোনো বিষয় নেই, এগুলো মাথায় রাখলে আপনি ইনশাল্লাহ তেমন কোনো আর ক্যাশ বা কারেন্সি নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আসেন প্যাকেজিং নিয়ে, কী নিয়ে যাব। ওকে, প্যাকেজিং তো অবশ্যই ছেলেদের তো একরকম, আমাদের মেয়েরা যারা প্যাকেজিং করবে তাদের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে। সো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে দুইভাবেই বিভক্ত করে আমরা এখানে এক্সপ্লেন করছি। ছেলেরা বিশেষ করে কোন কোন বিষয়গুলো আপনাদের শার্ট, প্যান্ট, টি শার্ট, এভরিডে যে নিত্য প্রয়োজনীয় যে কাপড় চোপড়গুলো অতিরিক্ত নেবেন না, 4 সেট ম্যাক্সিমাম যেগুলো ইউজুয়াল আছে সেগুলো নেন, আপনি যেগুলো রেগুলার পরেন। কারণ আপনারা অনেক ক্ষেত্রে এটাই করেন, চায়না থেকে গিয়ে কাপড় পাওয়া যাবে কিনা সেটার জন্য একদম বছরের কাপড়, মানে যে লাগেজের প্রায় 80% স্পেস শুধু আপনারা এইগুলো দিয়েই কাভার করে নেন। সো এটা করতে যাবেন না। যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার 3 থেকে 4 সেট কাপড় যেটা রেগুলার জন্য পরবেন সেগুলো রাখবেন। এবং হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনার এখানে ফর এক্সাম্পল লুঙ্গি, গামছা, আন্ডারওয়্যার, শক্স, এইসব বিষয় মেনশন করা আছে। বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ, ফার্স্ট অফ অল হচ্ছে ফর্মাল ড্রেস আপ। ওকে, আপনার ফর্মাল বলতে আপনার এখানে বিশেষ করে হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড দেন ফর্মাল, এই ড্রেস আপগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন? আপনি ফর্মাল ড্রেস আপটা একদম ফিটিংস করে যে আপনি সেলাই করার যে বিষয়টা সেটা দেশ থেকে করে যেতে হবে, বিকজ আপনার যাওয়ার পরে অনেকগুলো প্রোগ্রাম পড়বে, গালা প্রোগ্রাম, আপনাদেরকে বিভিন্ন জায়গায় ইনভাইট করবে। সো সেখানে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মাল ড্রেস আপ, এবং হচ্ছে আপনার কালচারাল যে আমাদের যে কালচারাল প্রোগ্রামের জন্য ট্রেডিশনাল ড্রেসগুলো, ঠিক আছে, আমাদের দেশীয় যে ড্রেস আপগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে যাবেন। আর হচ্ছে আপনার অবশ্যই পাঞ্জাবি, যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রেয়ার ম্যাট, আপনার টুপি যেটা আছে সেটা, এবং বিশেষ করে যেগুলো এখানে অনেক কিছু বিষয় মেনশন হয়নি কয়েকটা, সেগুলো আমি একটু পরে আসতেছি। এই ছেলেদের জন্য এতটুকুই হচ্ছে সবচেয়ে বেটার। আর ওকে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে উইন্টারের জন্য, যদিও এখন উইন্টার না, সামনে উইন্টার আসতেছে, অনেকে উইন্টারের কথা চিন্তা করে যেহেতু ওখানে বরফ পড়ে
মাইনাসে থাকে টেম্পারেচার। সোয়েটার এখান থেকে নিয়ে যান। অ্যাকচুয়ালি বাংলাদেশে সোয়েটার যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে বিশেষ করে মাইনাসের জন্য প্রোটেক্টিভ না, অতটা হবে না। তো সেক্ষেত্রে আপনার বেসিক যে সোয়েটারগুলো আছে, জ্যাকেট, সেগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন। উইন্টারের জন্য আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক এখান থেকে যাচ্ছেন তারা ওখানে গিয়ে উইন্টারের জ্যাকেট অর্ডার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা ভালো ভালো ওখানে জ্যাকেট ইভেন রিজনেবল প্রাইসে ওখান থেকে পাওয়া যায়, তো ওটা ওখান থেকে কভার করার চেষ্টা করবেন। আর যারা মার্চ ইনটেকে যাবেন, মার্চের সময়ের জন্য বলে রাখছি, মার্চের সময় বাংলাদেশ থেকে একদম ম্যাক্সিমাম যেটা, কারণ ওখানে সাথে সাথে ল্যান্ড করার সাথে সাথে কিন্তু বরফ এবং শীতের অবস্থা থাকে। তো সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি ভালো জ্যাকেট কভার করে এখান থেকে যেতে হবে। জানুয়ারি বিশেষ করে ফ্লাইট যেটা আছে ফেব্রুয়ারির দিকে, তখন শীতের শেষের দিকে তখন বরফ গলতে শুরু করে অনেকগুলো প্রভিন্সে। তো এই হচ্ছে বিষয় ছেলেদের ক্ষেত্রে। এবার আসি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে শাড়ি, থ্রি পিস এবং কমফোর্টেবল যে ওয়ারিং আপনারা যেগুলো পরেন সাধারণত ওই জিনিসগুলো, হিজাব, আপনার বোরকা, এই যে এখানে কিছু বিষয় আছে, বোরকা নিয়ে আমরা একটু পরে আসছি। যারা অনেকে হিজাব মেনটেন করেন আর কি তাদের জন্য এইসব বিষয়গুলো আপনারা এখান থেকে দেশ থেকে নিয়ে যাবেন হিজাবগুলো, কারণ ওখানে রেগুলার হিজাব পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই। সো আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। তারপর বোরকাও এখান থেকে অবশ্যই, অ্যান্ড দেন প্রেয়ার মেট তো আছেই, যেগুলো আছে সেগুলো এখান থেকে নিয়ে যাবেন। আর বিশেষ করে হচ্ছে রেগুলার ড্রেস আপ, আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ড্রেস আপ দেশ থেকে নিয়ে যাওয়া বেটার, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যারা থ্রি পিস বা এই ধরনের ক্লদিংগুলো পরেন, আবার এখানের ক্ষেত্রে যেগুলো আছে ফর এক্সাম্পল অনেকগুলো ড্রেস আপ আছে যেগুলো হচ্ছে লাইক ওখানেও পাওয়া যায় সিমিলারলি। সো আপনি যদি ওগুলো ওয়ার করেন তাহলে আপনি ওগুলো পরিধান করলে ওগুলো এখান থেকে না নিয়ে ওখান থেকেও নিতে পারেন, অনেকগুলো ড্রেস আপ যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস আপগুলো। সো এই ক্ষেত্রে আপনারা এইখানে ড্রেস আপের বিষয়গুলো মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে নিয়ে যাবেন। অ্যান্ড বিশেষ করে হচ্ছে আপনাদের স্যানিটারি ন্যাপকিন যেগুলো আছে এবং স্কিন কেয়ার প্রোডাক্ট, অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকেরই স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ওখানে গিয়ে হঠাৎ করে ম্যাচ করাইতে পারবেন না, অনেকে যারা স্কিন নিয়ে অনেক বেশি কনসার্ন, আপনি এগুলো অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। এবং হচ্ছে আপনাদের বেসিক কিছু বিষয়, বিশেষ করে হচ্ছে আপনাদের চিরুনি এবং যেগুলো কিট জাতীয় জিনিস একদম ছোটোখাটো, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওখানে গিয়ে প্রথম 2-4 মাস আপনি এগুলো পেতেও একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। সো এ হচ্ছে ছেলেদের এবং মেয়েদের জন্য যেগুলো বিষয় প্যাকেজিং করার আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হিজাব এবং বোরকার যে বিষয়টা, অনেক ক্ষেত্রে এটা নিয়েও কনসার্ন থাকে। অবশ্যই এখানে চায়নার ক্ষেত্রে আপনি আপনার হিজাব মেনটেন করতে পারবেন, তবে হিজাবের ক্ষেত্রে আপনারা অনেকগুলো আবার ইউনিভার্সিটি চোখ পর্যন্ত যেটা আছে, চোখ ছাড়া বাকি অংশ কাভার করার ক্ষেত্রে অনুমতি দিলেও অনেকগুলো ইউনিভার্সিটির ক্ষেত্রে ওদের কান্ট্রি রুলস অনুযায়ী আপনাকে পর্যন্ত কাভার করতে পারবেন। সো এটা নিয়ে আমি গত বছর কিছু ইস্যু ফেস করেছিলাম অনেকগুলো ইউনিভার্সিটির সাথে, তবে এগুলো এখন কোনো ধরনের যদি কোনো সমস্যা ফেস করেন আপনার হিজাব মেনটেন করতে গিয়ে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারেন, আমরা এটার জন্য ব্যবস্থা ইউনিভার্সিটির সাথে এবং এম্বাসির সাথে প্রয়োজনে কথা বলবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। এছাড়াও আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে, আসলে এগুলো এনাফ না, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, ডেফিনেটলি আপনার প্রশ্নগুলো আপনারা চেষ্টা করবেন যে আমাদেরকে জানানোর জন্য, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে বিষয়গুলো সমাধান করে দেওয়ার জন্য। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এইগুলো ছাড়াও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বই। ওকে, আপনারা চেষ্টা করবেন, আরও কিছু জিনিসপত্র আমরা একটু পরে আসতেছি, তবে আমি বইয়ের কথাটা এখন মনে আসছে বিধা আমি বলে ফেলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বই হচ্ছে আপনারা যত সম্ভব কাপড় চোপড় ওখানে পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা যারা বই পড়ুয়া থাকেন বিশেষ করে, আপনারা চেষ্টা করবেন বইটাকে নিয়ে নেওয়ার জন্য এখান থেকে যতটুকু সম্ভব, বিকজ বই অনেক ক্ষেত্রে আপনি চাইলে হাতেও নিতে পারেন, এটা বলবেন যে এগুলো আপনার একাডেমিক বই, এগুলো আপনাকে ওখানে রাখবে, সেক্ষেত্রে এগুলো আপনার ওয়েটটা এগুলো ওয়েব করবে ওরা অনেক ক্ষেত্রে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনার পরের বইগুলো, কারণ হচ্ছে ওখানে বই অনেক এক্সপেন্সিভ। ওকে, প্রিন্ট করাতে পারলে অনেক জায়গায় যদি মোটামুটি আপনি ভালো প্রেস লোকেশন পেয়ে থাকেন আপনার ইউনিভার্সিটির নিয়ারবাই লোকেশনে, তাহলে আপনি মোটামুটি অনেক কম প্রাইসে বই প্রিন্ট করে নিতে পারবেন, কিন্তু এছাড়া বই কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ চায়নাতে। ওকে, এরপরে আসি। ওকে, এখন যদি আপনি ওখানে বাংলাদেশের খাবারের স্বাদ পেতে চান স্পেশালি, কারণ আমরা বাংলাদেশি, আমাদের খাদ্যাভ্যাস ওদের মতো সিমিলার না, আপনাকে খাদ্যাভ্যাস এবং ঘ্রাণগুলো অ্যাডজাস্ট করতে একটা দীর্ঘ সময় লাগবে। তাছাড়াও চায়নাতে কিন্তু অনেক ফেভারিট খাবার দাবার আছে, আমার নিজেরও চিরু মিফান, চিরু চাওফান যেগুলো আছে, এবং নুডলস, মিয়ামথিওর যেটা বলছে ওরা চাইনিজে বলে নুডলস, এগুলো অনেক স্পেশালি আই মিস দ্য আপনার যেটা স্যুপ, এই জিনিসগুলো লামিয়ান, এই জিনিসগুলো অনেক মজার খাবার, কিন্তু আপনাকে একটু সময় লাগবে এই জিনিসগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে। তবে যেটা চিরুমিফান আছে, ফ্রাইড রাইস যেটা আছে, সেটা খুব আপনার বাংলাদেশের মতো অনেকটা সিমিলার, জাস্ট অয়েলটা হয়তো প্রথম একটু আপনার খারাপ লাগতে পারে, বাট ইনশাল্লাহ এটা খুব আপনারা চাইলে ওইটা ওখান থেকে খেতে পারেন, হালাল রেস্টুরেন্ট থেকেও ডেফিনেটলি।
যারা হালাল খাবার খাওয়ার জন্য তারা হালাল রেস্টুরেন্টে গিয়ে চিরু মেফান বললে এটা দিবে, ওকে, ফ্রাইড রাইস। আর এখানে এছাড়াও আপনার তাছাড়া তো ওইটা তো কিছুদিনের জন্য, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনি অবশ্যই দেশি খাবার খেতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু জিনিস নিয়ে যেতে পারেন। অকেশনালি অনেক ক্ষেত্রে ঈদ বা কোরবানের সময় অনেকে লাইক গরুর মাংস, চিনিগুড়া চাউল, আপনি পোলাও খেতে চান, সেক্ষেত্রে চিনিগুড়া চাউল দেশ থেকে নিয়ে যেতে পারেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেশ থেকে নিয়ে যাওয়া হয়। আর এখন একটু এক্সপেন্সিভ, বাট অনেকগুলো দোকানে পাওয়া যায়। স্পেশালি এটা হচ্ছে যেগুলো হালাল সব মসজিদের পাশের দোকানগুলোতে, অনেক কাছে মুসলিম সবগুলোতে চিনিগুড়া চাল পাওয়া যায়, তবে এটা দেশ থেকে নিয়ে যাওয়াই বেটার। তারপর হচ্ছে আপনার মসুর ডাল, মুগ ডাল, খেসারি, এই ধরনের খাবার দাবার যার খেতে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই জিনিসগুলো নিয়ে যেতে পারেন। স্পাইসেসের দিক থেকে অবশ্যই মশলা, যত যাবতীয় মশলা, হলুদ, মরিচ, আপনার জিরা, গরম মশলা, বিরিয়ানির মশলা যা যা আছে সব কিছু, এগুলো কিন্তু ওখানে পাওয়া যাবে না তেমন একটা, এগুলো এখান থেকে নিয়ে যাবেন। আর সরিষার তেল এবং ঘি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন, যেহেতু এক্সপেন্সিভ জিনিস ওখানে চেয়ে এখানে খুব মোটামুটি রেট কম্পেয়ার করতে গেলে যথেষ্ট বেশি, তাই এগুলো এখান থেকে নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে আপনার খাবার দাবারের যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো। ওকে, আর কয়েকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার চানাচুর, চিরা, মুড়ি, সেমাই। ওকে, চানাচুর অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো অনেকের অনেক লাইক ইমোশনের সাথে কানেক্টেড থাকে বিশেষ করে। সো আপনারা এই জিনিসগুলো দেশ থেকে নিতে পারেন। ইনস্ট্যান্ট নুডলস, অ্যাকচুয়ালি ওখানে ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায়, আবার চাইলে আপনি ফর এক্সাম্পল আপনার ক্ষুধা লাগতে পারে জার্নিতে, অনেক সময় ট্রানজিট লং হয়ে যায় এয়ারপোর্টের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে খাবার দাবারগুলো মেনটেন করা একটু টাফ। সো কিছু ফ্রুটস প্লাস হচ্ছে আপনি ইনস্ট্যান্ট নুডলসটা আপনার সাথে রাখতে পারেন। দেশি চা পাতা হোক, যারা হচ্ছে যে বিশেষ করে আমার মতো চা প্রেমিক মানুষজন আছেন, ডেফিনেটলি দেশ থেকেই চা পাতাটা নিয়ে যাবেন। ওকে, ওখানে পাবেন, বাট আপনি বেটার যে এখান থেকে নিয়ে যাওয়া, কারণ টেস্ট একটু ডিফারেন্স থাকে। তারপর হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে যে ড্রাইড ফিশ, শুটকি, অনেকে যারা শুটকি খান তাদের জন্য হচ্ছে দেশ থেকে অবশ্যই এটা নিয়ে যেতে হবে। ওখানে শুটকি পাওয়া যায়, বাট এটা আমাদের দেশের মতো না, এটা পরবর্তীতে আপনি তাওবাও বা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে এইগুলো আনতে পারেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আবার কিছু খাবার দাবার আপনি রান্না করে, যেগুলো ড্রাই, ফর এক্সাম্পল গরুর মাংস একদম শুকনা করে বা মুরগির মাংস একদম শুকনা ফ্রাই করে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, যেগুলো আপনাকে হয়তো 2-4-5 দিন ওখানে গিয়ে ব্যাকআপ দিবে। ফ্রিজ অন্য কারো ফ্রিজে রাখলেন, কিন্তু আপনারা অ্যাটলিস্ট ফর এক্সাম্পল অনেক ক্ষেত্রে এরকম হবে, আপনাদেরকে প্রথম দিন ভার্সিটি আসার পর আপনাকে এগুলো কিছু টিপস দিচ্ছি। আপনি ভার্সিটি যাওয়ার পর প্রথম কয়েকদিন আপনার যদি দেশীয় কেউ থাকে, আপনার ওখানে ডেফিনেটলি কেউ না কেউ তো আসেই, আপনাকে হয়তো ইনভাইট করবে খাওয়ার জন্য। আপনি তখন ওনাদের ওখানে গেলে, আপনি এখান দেশ থেকে একটু মুরগির মাংস বা গরুর মাংস শুকনাগুলো নিয়ে গেলে ওনাদেরকেও একটু খাওয়ালেন। সো ইট উইল বি লাইক বন্ডিং কানেকশন। ওখানে অনেক ক্ষেত্রে এরকম করে অনেকে, বা আমি আনছি আমি এটা কাউকে দিব না, এরকম ছিল। আমার এখন ফার্স্ট মনে পড়ে আমার রুমমেটের সাথে যে আমি প্রথম যেদিন ডর্মে যাই, ও আমার জন্য মানে ওর আম্মু আন্টি মুরগির মাংস একদম মানে শুকনা করে দিয়েছিল, ওই দিনই ওইটাই ছিল আমার রাতের খাবার। কিন্তু আমি এখনও পর্যন্ত আমার মেমোরি থেকে এগুলো ফেলতে পারি না। ইভেন আমার বিশেষ করে আমরা যখন এরপর থেকে পরবর্তী বছর নতুন কোনো স্টুডেন্ট আসলে ডেফিনেটলি আমরা ওই দিনটা আয়োজন করতাম তাদেরকে খাওয়ানোর জন্য। তো এরকম অনেকগুলো ইউনিভার্সিটিতে এটা করবে, কারণ বন্ডিংটা ডেফিনেটলি আমাদের আছে। তো আমাদের দেশের কমিউনিটিও অনেক যথেষ্ট ভালো, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে, কয়েকটা ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে এরকম হয় যে কিছু বিষয় আছে, র্যাগিং সিস্টেম, এইসব বিষয় নিয়ে, এগুলো নিয়ে অন্য সময় কথা বলবো। বাট আপনি চেষ্টা করবেন আপনার দিক থেকে আপনি যতটা সম্ভব নেটওয়ার্কিংটা করার জন্য, বিকজ নেটওয়ার্ক এখানে আপনাকে আলটিমেট কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ইভেন তো আমার সাথে রিসেন্টলি একদম চাইনিজের দেখা হয়েছিল ভার্সিটি একদম প্রথম সময়ের দিকে, ওর সাথে এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে আমার অনেক হেল্প করেছে আমার কাজগুলোতে। সো এখন পর্যন্ত এইটা হচ্ছে ব্যাপার, আপনি আপনার নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছেন, নিজের এনার্জিটাকে কীভাবে রিপ্রেজেন্ট করছেন, মাইন্ডসেটটাকে, এগুলোর সাথে কিন্তু মানুষের আপনার নেটওয়ার্কটা গড়ে উঠবে। তো ডেফিনেটলি এটা একটু খেয়াল রাখবেন। ছোটো ছোটো জিনিস কিন্তু আপনাকে অনেক বিষয়, আপনার অনেক দীর্ঘ সময়ের জন্য অনেক ভালোভাবে আপনাকে ইম্প্যাক্ট ফেলবে বিষয়গুলো। ওকে, এবার আসি হচ্ছে আমাদের ট্রাভেল ফার্মেসি। ওকে, আপনি যে এখান থেকে যাচ্ছেন, আপনার একটা ওষুধেরও কিছু বিষয় আছে ডেফিনেটলি, কারণ হচ্ছে আমাদের সাধারণত জ্বর, সর্দি, এইসব বিষয় অনেক ক্ষেত্রে হচ্ছে এখান থেকে গিয়ে বমি, মাথা ব্যথা, এই ধরনের বিষয় আছে। চায়নার কিন্তু মেডিসিন সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। আমাদের দেশের মধ্যে যেখানে সেখানে ফার্মেসিও খুঁজে পাবেন না, এবং ফার্মেসিতে গেলে ওখানে মানুষই খুঁজে পাবেন না আপনি। সো ওখানের একটু সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। এরকম না যে মেডিসিন বা আপনার চিকিৎসা নাই, চিকিৎসা আছে ডেফিনেটলি। বেসিক চিকিৎসাগুলো ওখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে আপনাকে দেওয়া হবে। তারপরও আপনি অনেক ক্ষেত্রে এই জিনিসের চেয়ে বেটার যে আপনার যদি অনেকের কিছু বিষয়ের জন্য রেগুলার মেডিসিন নিতে হয়, ওগুলো এখান থেকেই প্রেসক্রাইব করে নেবেন। ডেফিনেটলি এমনভাবে মেডিসিন নেবেন না প্রেসক্রিপশন ছাড়া। আপনাকে যদি এইসব মেডিসিন প্রেসক্রিপশন ছাড়া এয়ারপোর্টে পায়, অনেক ক্ষেত্রে আপনাকে হেনস্থা করবে। খারাপ যাই হোক না কেন বা না হোক, আল্লাহ না করুক, কিন্তু আপনাকে যদি কোনো কিছুর জন্য এভাবে লাগেজটা ওরা আটকায়, আপনি নার্ভাস হয়ে যাবেন, যেহেতু আপনি প্রথমবার যাচ্ছেন।
অবস্থায় আপনি চেষ্টা করবেন কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কোনো কিছুতে যাতে আপনি আটকে না যান, মানে সন্দেহের চোখে না পড়েন, এতটুকুই চেষ্টা করবেন। তাই প্রেসক্রিপশনটা আপনি সবসময় হ্যান্ড লাগেজে রাখবেন, আর ও মেডিসিনগুলো আপনি ইয়েতে রাখবেন, আপনার যেটা বড় লাগেজ যেটা আপনি বেল্টে দিয়ে দিবেন ওইটার মধ্যেই রাখবেন। সো এক্ষেত্রে আপনি প্রেসক্রাইব করে আপনার যেগুলো রেগুলার মেডিসিন, বিশেষ করে হচ্ছে যে প্যারাসিটামল, ব্যথানাশক যে গ্যাস্ট্রিক ওষুধগুলো আছে সেগুলো, ঠান্ডা এবং অ্যালার্জির ওষুধ, আপনার ব্যক্তিগত কোনো প্রেসক্রিপশনের যে ওষুধগুলো আছে সেটা, এবং হচ্ছে যে ওর স্যালাইন কিন্তু ওখানে নাই, ওকে। ওর স্যালাইন বাক্স নিয়ে যাবেন, বেটার 2-3 বাক্স নিয়ে যান, সমস্যা নাই, কারণ এগুলো কাজে লাগবে আপনার। তারপর হচ্ছে স্যাভলন, ব্যান্ডেজ, তুলা, এই জিনিসগুলো বেসিকগুলো নিয়ে রাখতে পারেন। থার্মোমিটার অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এই জিনিসগুলো আপনি একদম বেসিকলি নিয়ে যাবেন, ওকে। সো ওষুধ অবশ্যই আপনি মেয়াদ অনুযায়ী আপনি ওষুধ নেবেন। প্যারাসিটামলগুলো একটু বাড়িয়ে নেবেন, কারণ হচ্ছে এগুলো অনেকের ক্ষেত্রেও লাগে, শুধুমাত্র আপনার না, অনেক ক্ষেত্রে আপনার ফ্রেন্ডের লাগলো, সেক্ষেত্রে আপনি হেল্প করতে পারেন। ওকে, এবার আসি তাহলে আমরা আমাদের আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড যে বিষয়গুলো, কিছু বিষয় আপনাকে যাওয়ার আগে এখান থেকে সেট আপ করে নিতে হবে। ফার্স্ট অফ অল আসি হচ্ছে আপনার বিপিএন, ওকে। বেসিকলি কয়েকটা বিপিএন আছে, এগুলো আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনি আমাদের সময় পপুলার ছিল একটা, এখন আস্তে আস্তে আপ টু ডেট হচ্ছে। রেগুলার এরকম বিপিএনের অনেক ক্ষেত্রে একটা ভালো কাজ করলে আবার একটু খারাপ কাজ করলে, তবে কয়েকটা বিপিএন এখানে মেনশন করা আছে, এক্সপ্রেস বিপিএন, নর্ড বিপিএন এবং 111 যে বিষয়টা আছে, সেই বিপিএনগুলো আপনি অ্যাকচুয়ালি আপনার প্রেফারেবল, পাশের কেউ যারা একসাথে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি পাবেন ভালো। আবার অনেক ক্ষেত্রে ভার্সিটি বা প্রভিন্স ওয়াইজ কিছু বিপিএন আলাদাভাবে পপুলার, ওকে। সো এগুলো ফায়ারওয়ালের জন্য একটু বিষয় আছে। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হচ্ছে এখান থেকে দেশের একটা বেসিক বিপিএন যেটা আছে এগুলো ইনস্টল করে নেওয়ার জন্য, কারণ আপনি ওখানে গিয়ে অ্যাটলিস্ট একটা কল হলেও দেশে দিতে পারবেন ওটা ইউটিলাইজ করে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পর। তারপর এখান থেকে উইচ্যাট ডেফিনেটলি বাংলাদেশ থেকে অ্যাক্টিভ করে যাবেন। উইচ্যাট ইনস্টল করলে হয় না, এটা কিন্তু অ্যাক্টিভেট করতে হয়, এবং এটা রেফারেল লাগে। রেফারেলটা হচ্ছে কেউ একজন যিনি দীর্ঘ সময় যাবত, 6 মাস 1 বছর যাবত উইচ্যাট ইউজ করতেছেন, তার থেকে আপনার একটা এন্ডোর্সমেন্ট ভেরিফিকেশন প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আমাদেরকে পেজে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করবো। বাট মিনিমাম একজনকেই ম্যাক্সিমাম রেফার করতে পারে, তো সেক্ষেত্রে অনেক প্রয়োজন। তবে ডেফিনেটলি আপনি এটা চেষ্টা করবেন যে আপনার যত আর্লি দেশ থেকে যাতে এটা অ্যাক্টিভ করে যেতে পারেন। ডেফিনেটলি ওইটার থ্রুতে আপনি দেশে একটা উইচ্যাট কারো থাকলে তার সাথে আপনার আপ টু ডেট খবরাখবরগুলো পাবে। আর তারপর হচ্ছে এমএপ আপনার অনেক ক্ষেত্রে ইউজ করতে আপনাদের একটু ডিফিকাল্ট হতে পারে, বাট চায়নাতে কিন্তু গুগলের চেয়ে সবচেয়ে বেশি পিওরলি আপনার লোকেশন ট্র্যাক করার জন্য এমএপ অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটা, এটা ডাউনলোড করতে হবে। তারপর হচ্ছে অফলাইন ট্রান্সলেশন অ্যাপ, ওকে। আপনি গুগল ট্রান্সলেশনের আপনি ওখানে সেটিংয়ে গেলে একটা জিনিস দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু ডাউনলোড করা যায়, অর্থাৎ আপনার ইন্টারনেট না থাকলেও আপনাকে ট্রান্সলেশনের কাজটা দিবে। সেক্ষেত্রে আপনি চাইনিজ সিম্পলিফাইড যেটা আছে সেটা এবং ইংলিশ বাংলা এই তিনটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখা মানে ওখানে আপনি একটা বাটন দেখবেন যে ডাউনলোডের অপশন আছে, ওখানে একটা আইকন আছে, সেটা ক্লিক করে রাখলে আপনি এটা ডাউনলোড হয়ে থাকবে। আপনি দেখবেন অফলাইনে এসে ট্রাই করে দেখবেন এটা কাজ করতেছে কিনা, ওকে। তো তখন আপনি অফলাইনে কোনো কিছু বললে সে আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে আপনাকে এটা ট্রান্সলেশনে হেল্প করবে। সো এ হচ্ছে বিষয়, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ইনস্টল এখান থেকে করে যাবেন, ওকে, দেশ থেকে, কারণ গুগল সরাসরি ওখানে কাজ করবে না। এমএপ এখান থেকে করে যাবেন যাতে আপনি বেসিক লোকেশনটা অ্যাটলিস্ট সার্চ করতে পারেন। তারপর হচ্ছে দিদি, এগুলো এখন প্রয়োজন নেই। দিদি, মেট্রোম্যান যেগুলো আছে সেগুলো ওখানে গিয়ে আপনি ইনস্টল করতে পারেন, এগুলো আপনাকে এমনিও সবাই গাইড করবে ওই সময়টাতে ওখানে গিয়ে। হ্যাঁ, ওকে। এবার আসি হচ্ছে আপনার লাগেজিংয়ের বিষয়গুলো, লিমিট, লাগেজ কতটুকু জিনিসপত্র নেবেন, কতটুকু নেবেন না। বেসিক্যালি হচ্ছে লাগেজ যেটা থাকে সেটা হচ্ছে 26 বা 28 ইঞ্চির যে লাগেজটা ব্যাগ, সেটা হচ্ছে আপনার বেল্টের জন্য। আর এক্ষেত্রে হচ্ছে 23 কেজি একটা লাগেজ হবে, আপনি টোটাল 46 কেজি পাবেন। দ্যাটস মিনস আপনি 2টা লাগেজ নিতে পারবেন স্টুডেন্ট হলে। সেক্ষেত্রে আপনার স্পেশাল বিমান, সবাই কিন্তু এটা অ্যালাউ করে না, আপনি চায়না ইস্টার্ন ইউজ করতে পারেন, এটা একটু পপুলার, চায়না ইয়ার আছে। সো স্টুডেন্ট হলে ওরা 46 কেজি করে ব্যাগেজ অ্যালাউ করে, হ্যান্ড লাগেজটা ছাড়াও। এবং হ্যান্ড লাগেজ হচ্ছে 7 থেকে 8 কেজির মধ্যে হবে, যেটা হচ্ছে আপনি যেটা আপনার সবসময় হাতে থাকবে। সো এই ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো এখানেই রাখবেন ডেফিনেটলি। এরপর হচ্ছে এটা একটাই নিতে পারবেন।
ডেফিনেটলি এই সব কিছু আবার আপনারা অনেক সময় মনে করেন যে 23 কেজি 7-8 কেজি বা 30 কেজি বা আপনার 46 কেজি প্লাস 8 কেজি এগুলো একসাথে করে ফেলবেন না, এগুলো ডেফিনেটলি প্রত্যেকটা লাগেজের ওয়েট আলাদা আলাদাভাবে রাখবেন। আর বিশেষ করে কোনো রকম যাতে আপনি এটাও যে হালকা পাতলা একটু 1 কেজি 2 কেজির জন্য তেমন একটা ওরা করে না, যদি প্রয়োজন হয় আপনি এটার জন্য একটা চার্জ আছে, চার্জটা দিয়ে দিবেন। আবার এখান থেকে ফর এক্সাম্পল আপনি একটা জিনিস খেয়াল করবেন, অনেকে ফর এক্সাম্পল চট্টগ্রাম বা অন্যান্য থেকে ডোমেস্টিকে ঢাকা যাবেন আগে, তো এক্ষেত্রে কিন্তু ডোমেস্টিক কিন্তু এত কেজি একসাথে অ্যালাউ করে না, সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো অনেক ক্ষেত্রে আপনার এই প্রাইস ক্যালকুলেশনটা করেন না, ডোমেস্টিক কিন্তু 20 কেজির মতো জিনিসপত্র অ্যালাউ করবে, বাকিগুলোর জন্য কিন্তু আপনাকে চার্জ দিতে হতে পারে। এ হচ্ছে বিষয়। তারপর হচ্ছে যেসব বিষয় আপনি নিয়ে যাবেন না, তার মধ্যে হচ্ছে মানে অনেক ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যে রান্নার জিনিসপত্র এখান থেকে ফর এক্সাম্পল থালাবাটি এরকম বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য, এগুলো নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। বেসিক এমনি একটা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে যারা টয়লেটের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টয়লেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বদনা। ওকে, অনেকে আমরা কিন্তু ওখানে চায়নার টয়লেটগুলোতে কিন্তু আপনার পানির সিস্টেম নেই, অর্থাৎ আমরা যেরকম পানি কল থাকে ওরকম বিষয়গুলো নেই। তো সেক্ষেত্রে দেশ থেকে অবশ্যই বদনাটা নিয়ে যাবেন। যারা টিস্যু, আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে টিস্যু কালচারটা নেই, ওখানে চায়নাতে সবাই টিস্যু ইউজ করে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে বদনা নিয়ে যাবেন। আর হচ্ছে প্লেট, চামচ, স্পন কয়েকটা নিয়ে যেতে পারেন। এগুলো প্রাইমারিলি যেহেতু আপনি জিনিসপত্র কিনবেন না, আপনার 1-2 দিন সময় লাগে, অনেকে প্রথম দিন গিয়ে মার্কেট থেকে নিয়ে আসতে পারেন। যদি আপনার ওই রকম এনার্জি বা সব কিছু সবাই সম্মিলিতভাবে সাপোর্ট থাকে তাহলে ডেফিনেটলি, আর এটা পাশের রুম থেকে কারো না কারো কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন ডেফিনেটলি। তারপর হচ্ছে এক্সেস জামা কাপড়, অতিরিক্ত জামা কাপড় নেওয়ার দরকার নেই। হচ্ছে যেগুলো হচ্ছে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার যেগুলো খাবার দাবার আছে, নিষিদ্ধ খাবার বলতে যেগুলো অ্যালকোহল রিলেটেড, ওকে, এই ধরনের কোনো কিছু যাতে আপনার ব্যাগেজে না থাকে। আচ্ছা, যারা অলরেডি চলে আসছেন তাদের জন্য কিছু অ্যাডভাইস, মানে অলরেডি এরপর এইটার পরের পার্টটা হচ্ছে আপনারা এখানে যাওয়ার পর কী হবে, ঠিক আছে, কী কী করবেন কী কী করবেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই সেশনে কথা বলবো। আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের চায়না যাওয়ার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো কী হবে। ওকে, সো সেটা নিয়ে আমাদের এই মূলত আজকে এই সেশনটাতে আলোচনা করব। আমরা চায়না যাওয়ার পর যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, চায়না যদি আপনি যাওয়ার আগে যদি হাতে সময় থাকে, যারা ডেফিনেটলি যারা মার্চে যাবেন তারাও অনেকে হয়তো এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য আপনি বেসিক চাইনিজটা এখান থেকে শিখে রাখেন। নি হাও, জিসি শাম্মা, এটা কী জিনিস, বেসিক যতটুকু HSK 1-এ যতটুকু ক্যারেক্টার আছে ততটুকু শিখলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে আপনাকে উনি সম্ভাষণ করতেছে নি হাও, আপনাকে এটা সম্পূর্ণ এটা আনফ্যামিলিয়ার বা একটা এলিয়েন মনে হবে না, ঠিক আছে। তো বেসিক এই জিনিসগুলো আপনি একটু শুনে থাকলে আপনার জন্য ইজি হবে, অ্যাটলিস্ট আপনি একটু রিল্যাক্স থাকবেন। এবং এটা কী জিনিস, এটার দাম কত, যে সে তোষ হচ্ছেন, এই জিনিসটা কীভাবে, ফর এক্সাম্পল আপনি একটা জিনিস, আমার এখন একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে, আমি দোকানে প্রথমবারের মতো ডিম কিনতে গেছিলাম ওখানে। সো আমি ডিমটা দেওয়ার পর আমাকে প্যাকেজিং করার পর ও প্যাকেজ করে কোথাও রাখছে মনে হয়, আমি ওইটা নিয়ে পেমেন্ট করার জন্য চলে যাচ্ছিলাম। সো আমি বুঝতে পারিনি যে ডিম ওখানে ওজনে দেওয়া হয়, অর্থাৎ এটা কিন্তু ওরা ওয়েট করে, এখানে পার পিস হিসাব করে না। আমি ওরকম হিসাব করে ওটা নিয়ে চলে যাচ্ছিলাম যে পেমেন্ট করার জন্য। তো উনি আমার সাথে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে, না আমি এগুলো নিব, এটা আমার লাগবে। চাইনিজ তো যখন জানি না প্রথম সো এরকম অনেক ধরনের ইনসিডেন্ট আপনার সাথেও ডেফিনেটলি করবে। তো বেসিক চাইনিজটা একটু শিখে রাখলে অনেক বেটার হবে আপনার জন্য, অ্যাটলিস্ট বেসিক কথাবার্তাগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। এবং হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির যে সিনিয়ররা আছে, যারা আছে, তাদের সাথে একটু কন্ট্যাক্টে থাকা, ঠিক আছে। কারণ হচ্ছে সবচেয়ে বেশি, আমি তো এখানে অনেকগুলো কথা বলতেছি, এটা হচ্ছে যে অনেকটাই জেনারিক মিনস হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক কিছু, সব ইউনিভার্সিটির জন্য এগুলো প্রযোজ্য আবার, ঠিক আছে, কিন্তু অনেক স্পেশাল কেস আছে যেগুলো ওই ইউনিভার্সিটির জন্য শুধু, তো সেগুলো আপনারা ভাইদের থ্রুতে জানতে পারবেন। ফর এক্সাম্পল অনেক ইউনিভার্সিটি রান্না করতে অ্যালাউ করে, অনেক ইউনিভার্সিটি করে না, সেই সময় তারা কি করে। আমরা তো এই সময় অনেক ওরিড ছিলাম যে আমরা একটা ক্যাম্পাস ছিলাম, একটা ক্যাম্পাস থেকে ল্যাঙ্গুয়েজ শেষ করা একটা ক্যাম্পাসে আসছি, সেই ক্যাম্পাসে কি আসলে রান্না করতে দিচ্ছে কিনা, এই করতেছে কিনা, ওই করতেছে, অনেক কত প্রিপারেশন আমাদের নিতে হয়েছে। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের মাথার মধ্যে ঘুরতে থাকবে, সেগুলো আপনারা এখান থেকে ভাইয়াদের সাথে আলোচনা করে নেবেন, ভাইয়া বা আপুদের সাথে। ওকে, সো অনেক ক্ষেত্রে যদি অফলাইন ট্রান্সলেটরটা কাজ না করে, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকআপ কী জিনিস থাকতে পারে, যদি আপনার অফলাইন ট্রান্সলেশনটা কাজ না করে, ডেফিনেটলি আপনার একটা নোট এবং পেন, আপনি হয়তো ইংলিশে লিখলেন, উনি ওখান থেকে যিনি স্ক্যানার আছে, ডেফিনেটলি এখানে একটা ব্যাকআপ প্ল্যান এটাও আছে যে উনি স্ক্যানিং করে জিনিসটা আপনাকে ট্রান্সলেট করে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে এমন চাইনিজের ফোন, ওদের কাছে কিন্তু ট্রান্সলেটর আছে, ঠিক আছে, আপনি ইংলিশে বললেন, অ্যাটলিস্ট উনি ওই জিনিসটা বুঝতে পারবে। ওকে,
এরপর হচ্ছে আমরা ফার্স্ট উইক চায়নার প্রথম সপ্তাহে আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সবচেয়ে বড় সেটা হচ্ছে যে গাট ফিলিং অনেক লোয়ার থাকে, অনেকে বাসাকে মিস করেন। ফর দ্য ফার্স্ট টাইম আপনারা দেশের বাইরে যান এবং অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাই করেন না, এগুলো প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে ফেস করতে হবে। হয়তো ডরমেটরি টু অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে আবার কোথাও নিয়ে যাওয়া ভিসার জন্য বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, তারপর হচ্ছে আপনার সিম কেনা, ব্যাংকে যাওয়া, অনেক ধরনের বিষয় আসবে, ঠিক আছে? তো সব কিছুকে একটু প্রথম মাসটাতে একটু এগুলো সব কিছু সয়ে নিতে হবে। ডেফিনেটলি সাপোর্ট যদি যারা আছে ওখানে সবার যদি সাপোর্ট ঠিকঠাক থাকে, আপনার জন্য এগুলো কোনো কিছুই কষ্ট হবে না। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্রথম দিন, বা এটা অনেকের জন্য প্রথম দিন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাও হতে পারে, অনেক আগে থেকেই যান, 4-5 দিন পরে রেজিস্ট্রেশন হয়। তবে আপনার অ্যাডমিশন নোটিসে এটা মেনশন করা থাকে রেজিস্ট্রেশন ডেট কোন দিন, সেদিন আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলা। তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের দিন যেসব বিষয় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবে, সেটা হচ্ছে আপনার যেগুলো ডকুমেন্টসের হার্ড কপি, বিশেষ করে এসএসসি, এইচএসসি, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, এগুলো সব হার্ড কপি লাগবে। আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, সব কিছু কিন্তু এখানে চাইবে ওরা। তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা পেমেন্ট করতে হবে, এটা আপনি দেশ থেকে করে যেতে পারেন। ভার্সিটি যদি আপনাকে লিঙ্ক দিয়ে থাকে, ডেফিনেটলি আপনি এটা দেশ থেকে পেমেন্টটা করতে পারেন, আর না হয় ওখানে গিয়ে পেমেন্টটা করতে হবে। তারপর হচ্ছে আপনার এগুলোর জন্য বেটার যে একবারে ক্যাশ আরএমবি একেবারে হাতে রাখা, ঠিক আছে? এই বেসিক খরচগুলো ভার্সিটিকে যদি পেমেন্ট করা লাগে, ক্যাশ আরএমবি থাকলে ইজিলি হয়ে যায় কাজগুলো। তারপর হচ্ছে সিম কার্ড, এটা যাওয়ার সাথে সাথেও নিয়ে নিতে পারেন আপনি। সিম কার্ড আপনার তো যেহেতু পাসপোর্ট বা X1 ভিসা আছে, এটা ইউনিভার্সিটি থেকে এটা অনেক ক্ষেত্রে ব্যবস্থা করে দেয়, আপনি একটা সিম কার্ডটা নিয়ে নেওয়া। তারপর হচ্ছে পুলিশ স্টেশন রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে আপনি চায়নাতে একটা নিয়ম আছে, 24 ঘন্টার মধ্যে আপনি যখন কোথাও আসছেন, যেখানেই থাকতেছেন, সেখানে কিন্তু আপনাকে পুলিশকে ইনফর্ম করতে হবে এবং জানাতে হবে আপনি এই জায়গাটাতে আসেন, ঠিক আছে? এই রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে অ্যাকোমোডেশনের। তারপর হচ্ছে মেডিকেল এক্সাম, এটা কিছুদিনের মধ্যে ভিসা হওয়ার আগে করে আপনাকে এটার জন্য ওখানে রেসিডেন্ট পারমিটের আগে করে আপনাকে এটা করতে হবে। যদি অনেক ক্ষেত্রে এটা ওরা প্রয়োজন যেটা আপনার অলরেডি আছে সেটা অনেক সময় অ্যাকসেপ্ট করে, অনেক সময় আবার নতুনভাবে করতে হয়। তারপর হচ্ছে ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন, এটা 400 থেকে 800 আরএমবি পর্যন্ত হয়ে থাকে, 6 মাসের জন্য 400 এবং 1 বছরের জন্য 800। তবে ওপেন চাইনিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা ভিসা পাওয়ার পরে আপনার করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক এসেনশিয়াল বিষয়, যেগুলো প্রথম মাসে আপনি ফেস করবেন ডেফিনেটলি। ওকে, এবার আসি হচ্ছে আমাদের প্রতিদিন চায়নার যে লাইফটা, সেটা আমাদেরকে কীভাবে আমরা ইজি করে নিব, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ওখানে চায়নার থাকা, সব কিছু কাজ করা, আপনার দৈনন্দিন কাজগুলো যত ইজিয়ার হবে, যত বেশি আপনি চাইনিজ জানবেন, যত ভালো আপনার এখানে দখল থাকবে, ঠিক আছে? আপনার প্রতিটি জায়গায় আপনি ফিল করবেন যে আপনি যদি চাইনিজ ভালো পারতেন, তাহলে এই জিনিসটা আপনি আর বেটার ওয়েতে কাজ করে আসতে পারতেন। সো চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি প্রথম বছরের মধ্যে, ইভেন তো যারা ব্যাচেলরে যাচ্ছেন তাদের রিকোয়েস্ট থাকবে প্রথম বছরের মধ্যে HSK 4 কমপ্লিট করে ফেলা। আপনার জন্য এটা কত বড় যে উপকার হয়ে আসবে আপনি নিজেও জানেন না, বিকজ আপনার সার্টিফিকেশন আটকান নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনি ইভেন তো দেখেন, দেশ থেকে কোনো কিছু প্রয়োজন নেই। আপনি যদি অনেকে চিন্তা করে যে কী নিয়ে পড়বে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি HSK 4 আপনার কমিউনিকেশন সব কিছু ভালো থাকে, প্রেজেন্টের বাংলাদেশে 70-50-60 হাজার টাকার মধ্যে স্যালারি অ্যাভেলেবেল, ওকে? সবসময় এই জায়গাটাতে কিন্তু একটা ভালো স্কোপ আছে। তো ডেফিনেটলি আপনার চায়না দেশে এবং দেশের বাইরে সব জায়গায় এটা ভালোভাবেই কাজে দিচ্ছে। তারপর হচ্ছে প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে খাবারের যে বিষয়টা, আমি আপনাদেরকে আগেই বলেছি যে খাবারগুলো আনফ্যামিলিয়ার লাগবে, ডেফিনেটলি আপনার স্মেলটা নিতে কষ্ট হবে। বাজারে গেলে দেখবেন যে আপনার পিগের স্মেল আসতেছে, যেটা আপনার জন্য খুবই মানে আমার তো অনেক খারাপ লাগছিল, এটা আমার 6 মাস সময় লাগছে যাতে অ্যাডজাস্ট করে নিতে এই স্মেলগুলো। তো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। সো বি কেয়ারফুল, মানে মাইন্ডসেটে যখন থাকবে যে আপনি এই বিষয়গুলো ফেস করবেন, এগুলো আসলে হার্ড কিছু না, এটা ডেইলি লাইফ। মানে আপনি আপনার মতো বাকিরাও ওখানে যাবে এবং সেম জিনিসগুলো ফেস করবে, ওকে? সো এটা এত হার্ডলি নেওয়ার কিছু নাই, এটা টেক ইট ইজি। তারপর হচ্ছে আপনার প্রতি মাসে হচ্ছে অ্যারাউন্ড 500 RMB মিনিমাম খরচ হবে আপনার। 500 RMB হচ্ছে 19 টাকা দিয়ে গুণ দিবেন, এটা মিনিমাম। অনেকের কাছে এরকম কমও, অনেকে কস্ট কাটিং করতে পারে বেটার ওয়েতে রান্না করে, আবার এখন এক্সপেন্সিভ। আর বাকি সম্পূর্ণ বিষয়টা নির্ভর করতেছে আপনার লাইফ স্টাইলের উপর, ঠিক আছে? অনেকের কাছে এটা 1000 RMB, 1500 RMB, 2000 RMB পর্যন্ত খরচ করে। সো ইটস আপ টু দ্য লাইফ স্টাইল। তারপর হচ্ছে আপনার একটা জিনিসে থাকবেন, সেটা হচ্ছে যে লেনদেন, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা প্রথম চায়নায় যান, অনেকে হচ্ছে যে RMB এক্সচেঞ্জ করার সময় 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা কম নেওয়ার জন্য আপনারা কী করেন, অফারগুলো গ্র্যাব করার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, আপনি প্রথম অনেকগুলো RMB কিন্তু আনতে হয় আপনাদেরকে,
দেশ থেকে নিতে হয়, টাকা নিতে হয়, তো সেটা তো অবশ্যই আপনারা আরএমবিতে কনভার্ট করেন। যারা কার্ড আছে তারা তো ইজিলি কার্ড অ্যাটাচ করতেছেন, যদি না থাকে তাহলে অনেকে এটা কী করেন যে টাকাগুলো অন্য হুন্ডির থ্রুতে, কারণ ওখানে রেট কম থাকে। সো আপনারা সেক্ষেত্রে যেটা করেন যে ওর কাছে 10 পয়সা অনেক কম পেয়ে গেছেন হঠাৎ করে, তো আপনি কী করলেন 10,000 20,000 আরএমবি ওর মাধ্যমে আনতেছেন। এখন ও আপনি তো জানেন না তো ভালো করে ওকে, তো এক্ষেত্রে কিছুদিন আগেও চায়নাতে একটা বিশাল মানি লন্ডারিং হয়েছে, প্রায় অ্যারাউন্ড 1 কোটি টাকা বেশি, 1 কোটি টাকার চেয়েও বেশি, এরকম রেগুলার হতে থাকে। তো সে কারণে খুব লোভনীয় অফারগুলো করবেন। আর হচ্ছে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনার যদি একান্ত অ্যামাউন্টের একটা লিমিটেশন আছে, আপনি এমন কোনো টাকা ধার দেবেন না যেটা আসলে আপনি হারালে আপনি পস্তাতে থাকবেন, ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো খুব কম করার চেষ্টা করবেন, কারণ ওখানে আপনি বিজনেস করতে জানেন, আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, এটা একটু মাথায় রাখবেন। সো এ হচ্ছে বিষয়। আর বাই দ্য ওয়ে, এক্ষেত্রে হয়তো একটা বিষয় বলে রাখি, মনে করেন 100-200 আরএমবি আপনার একদম ফ্রেন্ডের অনেক এমার্জেন্সি, সে আপনার সাথে হয়তো একসাথে গেছে, বা এক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হতে পারে অনেকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়েছিল, তো এরকম বলা যায় না। তো এই সিচুয়েশনে আবার ওইটাও করিয়েন না যে আপনি একদম খুব এমন হয়ে গেলেন যে আপনি ওর খারাপ সময়টাতে অল্প কিছু বিষয় সেই সাপোর্টটা আপনি দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। আর দেশের বাইরে সম্পর্ক খারাপ করা শুধু কোনো মানে হয় না। চেষ্টা করবেন সবার সাথে সম্পর্ক ভালো হয় না, কিন্তু অ্যাটলিস্ট আপনার যে মানুষগুলোর সাথে একটা বেটার কমিউনিকেশন বিল্ড, আপনার সম্পর্ক বন্ডিং রাখার জন্য, এটা আপনাকে ভালো, এখন না হোক যে কোনো সময়ের জন্য আপনাকে কাজে দেবে এই জিনিসগুলো। এবার সে হচ্ছে আমাদের আরও কয়েকটা টিপস নিয়ে, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রথমত যে ব্যাপারটা, আপনি যেহেতু ওখানে পড়াশোনা করতেই যাচ্ছেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, এগুলো স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা, তাহলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন অবশ্যই, সেটা হচ্ছে যে ওখানে পড়াশোনাতে থাকা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে প্রথমবারের মতো একটা নতুন কালচারে যাওয়ার পর আপনার কালচার নিয়ে এতটা অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ওকে, ওখানে অনেক জিনিস আপনার নতুন প্রথম ফিল করবেন। আপনার বাংলাদেশের মতো তো রেস্ট্রিকশন নাই, আপনাকে দেখার জন্য কেউ নাই, আপনি অবভিয়াসলি আপনারা অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে অনেকে জড়িয়ে যায়। সো ডেফিনেটলি এইসব ধরনের জিনিসটা গিয়ে আপনি আপনার যে কেরিয়ারে যে মেইন লক্ষ্যটা, সেটা থেকে আপনারা বিঘ্নিত হয়ে যাবেন না। আপনার চেষ্টা করবেন হচ্ছে পড়াশোনার দিকে নিজেদেরকে ফোকাস রাখার জন্য। আর পড়াশোনার জন্য সবচেয়ে বেস্ট এনভায়রনমেন্ট হচ্ছে ওখানে চায়নাতে, সেটা হচ্ছে লাইব্রেরিগুলো হিউজ, বড় এবং ওয়েল অর্গানাইজ, এবং ওখানে সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। আপনি লাইব্রেরিতে এন্টার করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কী জগৎ। ওকে, সো আপনি ওখানে পড়াশোনার জন্য, লাইব্রেরি মানে আমরা অনেকে মনে করি যে বাংলাদেশের জন্য লাইব্রেরি মানে হচ্ছে যে ওখানের বই পড়ার জন্য জায়গা, না, কিন্তু ওখানে চায়না লাইব্রেরিগুলোতে কিন্তু স্টুডেন্টরা এসে পড়াশোনা করে, তাদের একাডেমিক পড়াশোনা যাই আছে, ঠিক আছে? ওখানে একদম পিন ড্রপ সাইলেন্ট এবং এনভায়রনমেন্টটা অন্য লেভেলের। তো চেষ্টা করবেন হচ্ছে আপনি ক্লাসরুম বা এনভায়রনমেন্ট লাইব্রেরিতে পড়াশোনাগুলো করার জন্য। সেক্ষেত্রে আপনার একটা ওয়েল রুটিনও মেনটেন হয়ে যাবে, যেহেতু এটা সকাল থেকে একদম রাত 10টা পর্যন্ত খোলা থাকে লাইব্রেরিগুলো। সরি। তারপর হচ্ছে আপনার অনেকে শুধুমাত্র এটাই মেন্টালিটি থাকে যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে, আর আশেপাশে কী হচ্ছে সেটা কিন্তু আর মাথায় থাকে না কোনো কিছু। অনেকে খুবই ইন্ট্রোভার্ট একটা জায়গায় পড়ে থাকে। সো হচ্ছে এটা করবেন না। আপনি উইকেন্ডগুলোতে বা সময় থাকলে আপনি চেষ্টা করবেন আশেপাশে কী সিটি আছে বা কী আছে, ওখানে অপরচুনিটিসগুলো কী সেই জিনিসগুলো একটু দেখার। কারণ আপনি শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে, বই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষ বইগুলো লিখছে। তো ডেফিনেটলি আপনি যেহেতু দেশের বাইরে গেছেন, নতুন বিষয়গুলো আপনাকে এক্সপ্লোর ডেফিনেটলি করতে হবে। আপনি ওখান থেকেও অনেক জ্ঞান আছে, অনেক নেটওয়ার্কিং আপনার জন্য নতুনভাবে উন্মুক্ত হবে। সো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আপনার আলটিমেটলি এই প্রত্যেকটা পয়েন্ট একটা জিনিসকে ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে আলটিমেটলি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন। সো আপনি যেখানেই যান না কেন, আপনি চেষ্টা করবেন একটু বেটার ওয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। ফর এক্সাম্পল, আপনি ওখানে চেষ্টা করবেন শুধুমাত্র পড়াশোনা বা বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাটেন্ড করার জন্য, কারণ ইসি ওখানে জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি এটার কারণে আপনি টিচারদের চোখে আসবেন এবং আপনাকে চিনবে সবাই। তো এটা চিনলে আপনার যে কোনো বিষয়ে আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন, যেগুলো হচ্ছে লিখিত না, অলিখিত অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনি পেতে পারবেন। আপনার ইসি এর জন্য ওরা সার্টিফিকেশন ইস্যু করে। আপনি যদি ভালো একজন ফটোগ্রাফার হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি ফটোগ্রাফিতে ওখানে কন্ট্রিবিউট করতে পারবেন, এবং এটা আপনার জন্য অনেক ডেফিনেটলি একটা ডিফারেন্ট মাইলস্টোন ক্রিয়েট করবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিংয়ে ভালো হন, তাহলে ডেফিনেটলি আপনি গ্রাফিক্স ডিজাইনিংগুলো দেখবেন। সো এরকম প্রত্যেকটা নিজের স্কিলগুলোকে নতুনভাবে ওখানে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। নিজেকে শুধুমাত্র আপনি খাতা কলমের মধ্যে আপনার স্কোর ভালো এটা না, ওখানে আপনার যেটা আপনি সবচেয়ে বেশি ইজিলি অ্যাটেনশন আসতে পারবেন। অনেক খারাপ ছাত্র, কিন্তু খারাপ বলতে একাডেমিকলি অত ভালো না, কিন্তু তার প্রেজেন্টেশন বা স্পেশাল একটা স্কিলের কারণে ও ওখানে আলাদা সবার কাছে
নোটিসেবল থাকে। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এগুলোর থ্রুতে কিন্তু আপনি দেশকে রিপ্রেজেন্ট করবেন। ওখানে আপনি যুদ্ধ করতে চান না, ওখানে যা গেছেন হচ্ছে নিজেকে কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য। আপনার স্কিলগুলো যত বেশি শাইন করবে, আপনার কান্ট্রির আপনার প্রত্যেকটা কিছু আপনার অটোমেটিকলি ওখানে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট হওয়া শুরু করবে। ওকে, সো এখানে এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখবেন। এবং এখানে একটা রিমাইন্ডার দিয়ে দিই আপনাদেরকে লাস্ট, এটা শেষ করার আগে, সেটা হচ্ছে যে আপনি চায়নাতে যাচ্ছেন সেটা শুধুমাত্র এটা একটা লাইক একাডেমিক ডিসিশন না। আপনারা অনেক ক্ষেত্রে আমরা এটাই মনে করি আমি একটা ব্যাচেলর করতে যাচ্ছি, আমি মাস্টার্স করতে যাচ্ছি, আমি ডিপ্লোমাতে যাচ্ছি, আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাচ্ছি, এতটুকুই কিন্তু মাইন্ডসেট থাকে না। মাইন্ডসেটটাকে একটু ব্রড করতে হবে। যারা ফর দ্য ফার্স্ট টাইম, আপনি বিশেষ করে ব্যাচেলরের স্টুডেন্টরা যারা আপনারা অনেক তরুণ বয়সে কিন্তু দেশের বাইরে যাচ্ছেন, ডিপ্লোমার জন্য যারা যাচ্ছেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ইটস নট অল অ্যাবাউট দ্য একাডেমিক ডিসিশন। আপনি এখানে এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে ভর্তি হলেন বা এইচএসসি কমপ্লিট করে দেশের ভার্সিটিতে ভর্তি হলেন, এটা একটা একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে। কিন্তু আপনি যখন দেশের বাইরে নতুন একটা সিস্টেমে এন্টার করবেন, নতুন একটা টেরিটরিতে এন্টার করবেন, আপনার ডেফিনেটলি অনেক ধরনের বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তাই এটা আপনার লাইফের জন্য একটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স। আপনার নতুন নামকরণ করা হবে ওখানে যাওয়ার পর, আপনাকে একটা চাইনিজ নেম দেওয়া হবে। ফর এক্সাম্পল, আমার চাইনিজ নেম লি চুইনচান। সো আমি আমার সেদিন এখন প্রথম দিনের কথা মনে পড়ে, আমাকে অফিসে যখন বলা হচ্ছিল যে তুমি তোমার একটা নাম সিলেক্ট করো, চাইনিজ নেম, আমি হতভম্ব হয়ে গেছি। ফর দ্য ফার্স্ট টাইম নিজেকে একটা বলছে যে আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে, আবার আমাকে ওই নামে ডাকা হবে এখানে। তো এ হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি আপনার নাম অনেক ক্ষেত্রে আপনার যেটা নাম সেটাই ডাকা হবে, আবার অনেক ক্ষেত্রে না পারলে তারা চাইনিজ নেমটা মেনশন করে কল করে, কারণ এটা ওদের জন্য ইজি। তো এটা হচ্ছে ব্যাপার। আবার ইংলিশ নেমও আছে। সো এটা অনেকের কাছে জিনিসগুলো নতুন নতুন বিষয়গুলো ফিল করতে থাকবেন, এরকম অনেক ব্যাপার যেগুলো ফর দ্য ফার্স্ট টাইম আপনি আপনার লাইফের জন্য আপনি ফিলিং করবেন। তো এইগুলো খুব স্পেশাল কিছু অনুভূতি যেগুলো আপনার লাইফে সারা জীবন আপনি মাথায় রাখবেন। তো এটা শুধুমাত্র আপনার একাডেমিক জার্নি না, আমি যেটা বলছিলাম সেটা আপনার নতুন একটা জীবনের শুরু। আপনার হচ্ছে সঠিক প্রিপারেশন, কারণ হচ্ছে আপনার প্রস্তুতি। ফর এক্সাম্পল, আপনার সামান্য অসুস্থতাও কিন্তু ওখানে অনেক বড় ভূমিকা রাখবে। ফর এক্সাম্পল, আপনি হঠাৎ করে পরীক্ষার আগে করে অসুস্থ হয়ে গেলেন, আপনার কিন্তু ওরা ওই জিনিসগুলো কাউন্ট করতে, এগুলো বোঝানো অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে, তো চেষ্টা করবেন অলওয়েজ হেলদি লাইফস্টাইল ওখানে মেনটেন করার জন্য। সো আপনি এটা কিন্তু একাডেমিকের মধ্যে ধরতে পারবেন না। এইটা এখন অটোমেটিকলি দেশে থাকলে কিন্তু অসুস্থতা একটু অন্যভাবে দেখতেন, কিন্তু এখানে অবশ্যই এগুলো আপনাকে নিজেকেই টেক কেয়ার করতে হবে। তারপর হচ্ছে আপনার পজিটিভ মাইন্ডসেট। ডেফিনেটলি আপনার এখন অনেক ধরনের সিচুয়েশন যাবে যেগুলো হচ্ছে আপনার পক্ষে থাকবে না, বিপক্ষে থাকবে। সেই সময় আপনাকে একাই কিন্তু আপনাকে পজিটিভলি ওখানে হ্যান্ডেল করতে হবে, বিকজ আপনার পাশে আপনার পরিবার নেই। আপনি তখন এমন ছিল যে আপনার বন্ধু ছিল, কিন্তু ওখানে নতুন বন্ধু গঠন করতে হবে আপনাকে, এই সব কিছু নতুনভাবে বোঝাতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে পজিটিভ মাইন্ডসেটটা আপনাকে ডেফিনেটলি একটা ডিফারেন্ট উইংস ক্রিয়েট করবে আপনার জন্য। তারপর হচ্ছে আপনার এই সব কিছু সম্মিলিত ব্যাপার, আপনার পজিটিভ মাইন্ডসেট, আপনার প্রিপারেশন, আপনার ডেডিকেশন, আপনার প্রত্যেকটা কিছু, এই যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, এগুলো সম্মিলিতভাবে আপনাকে লাইফের একটা কেরিয়ার সাকসেস এই জার্নিটাতে আনবে। সো ইটস নট লাইক এ ডেস্টিনেশন, ইটস অল অ্যাবাউট এ জার্নি। লাইফ এটাকে আপনাকে এনজয় করতে হবে প্রতিটা মুহূর্তে। এবং পরিশেষে আমাদের দিক থেকে ওয়াইএসজিসি টিম এবং সম্মানিত সবার পক্ষ থেকে আপনাদের নতুন এই যাত্রার জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য আমাদের প্রত্যেকের এইটাই কামনা থাকবে, আপনারা ফর দ্য ফার্স্ট টাইম যারা ফ্লাই করছেন, এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছেন, হয়তো আপনারা আর সেই চিরচেনা পরিবেশ আর থাকবে না, নতুন একটা পরিবেশে যাচ্ছেন, অনেক কিছু আপনারা স্যাক্রিফাইস করছেন। আপনারা স্যাক্রিফাইস করছেন আপনার আশেপাশের মানুষগুলোকে, একসাথে বসে রাতের খাবার টেবিলের খাবার দাওয়ার, আপনি স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনার টঙের দোকানের বন্ধু, আপনার দেশের স্পেশাল খাবার দাবারগুলো, আপনার ঈদের সময়ে যে একসাথে ঈদ কাটানোর মুহূর্তগুলো আপনাকে হয়তো স্যাক্রিফাইস করবেন। এই যে সব কিছুই করে যাচ্ছেন একটাই কারণে, যাতে বেটার একটা লাইফ আপনি অ্যাচিভ করেন। এটার জন্যই আপনাদের এত কষ্ট, আমরাও এত কিছু আপনাদের জন্য চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার। সো আলটিমেটলি আপনি যখন ওখানে লাইফের ওই প্রত্যেকটা বিষয়কে অ্যাসেম্বল করে একটা আলটিমেট একটা আউটকাম নিয়ে আসতে পারবেন, আপনার লাইফ সাকসেস হবে। ডেফিনেটলি আপনার লাইফের সাথে সাথে আপনার পরিবার সাকসেসফুল হবে, আপনার দেশ সাকসেসফুল হবে, আমরাও সাথে সাথে সাকসেসফুল হব। যে আমরা তখনই বুঝবো যে অ্যাডমিশন নোটিস আমাদের জন্য আসলে কোনো ইমোশন নাই মুহূর্তের জন্য, আমাদের জন্য যেটা সেটা হচ্ছে আপনার লাইফে কেরিয়ারে সাকসেস হওয়া। কেরিয়ার এখন মাত্র শুরু হচ্ছে, যে তো আমাদের এখন হচ্ছে আপনাদের জন্য শুভকামনা। ডেফিনেটলি আপনি যেদিন সফল হবেন আপনার পরিবারের জন্য, আপনার দেশের জন্য, সেদিন হয়তো আপনার সাথে বসে এক কাপ কফি খেতে খেতে এখানে আড্ডা হবে, আমরা শুনবো আপনার যে জার্নিগুলো, যে আমরা হয়তো খুব শীঘ্রই সামনে আরও অনেকজনকে এভাবে আনবো যাদের সাথে আমাদের আজকে থেকে 4 বছর আগে দেখা হয়েছিল, আজকে হয়তো তারা অনেক সাকসেসফুল, তাদের সাথে আমরা এভাবে শেয়ার করব। তো আপনার সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো। শুভকামনা রইল আপনার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ওভারঅল হচ্ছে আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন, পেজকে ফলো দিয়ে রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের মতামত এবং পরামর্শ। আপনারা যদি মনে করেন যে যারা চায়নাতে আসছেন এবং আপনারা লাইফে এটা অনেক ইফেক্টিভ ছিল আমাদের ইনফরমেশনগুলো, তাহলে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি এটাতে
যাতে কোনো প্রবলেম থাকে সেটাও আমাদেরকে জানাবেন, কারণ এটা ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু লাইফের অনেক বড় বড় ইম্প্যাক্ট রাখে। সেটা তখনই বোঝা যায় যখন আসলে সিচুয়েশনটা সামনে আসে। তাই আজকে এতটুকুই, আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।